ডিয়ার ভিউয়ার্স, পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজে পাবেন না যে দেশের কোনো সরকারি ঋণ নেই। জিডিপি অনুযায়ী আমেরিকা বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রথম স্থানের অধিকারী হলেও ঋণের ক্ষেত্রেও আমেরিকার স্থান প্রথম স্থানেই রয়েছে। আমেরিকার মোট ঋণের পরিমাণ যদি আমরা দেখি, তাহলে আমেরিকার মোট ঋণের পরিমাণ 37 ট্রিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 3,182 লক্ষ কোটি টাকা। আমেরিকা, চায়না, জাপান, ইংল্যান্ডের মতো উন্নত দেশগুলিও ঋণগ্রস্ত। এমনকি আমাদের ভারত এবং ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্যও ঋণগ্রস্ত। এবার প্রশ্ন হচ্ছে, বিশ্বের সব দেশেই যদি ঋণগ্রস্ত হয়, তাহলে এই বিপুল পরিমাণ ঋণ কে দিচ্ছে? ঋণদাতা আসলে কে? এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন দেখে নেই আমাদের ভারতবর্ষের মোট ঋণ এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ঋণের পরিমাণ, এবং ভারতের কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে এই ঋণগুলি নিয়েছে তা বিস্তারিত দেখে নেই। চলুন বন্ধুরা, প্রথমে দেখে নেই পশ্চিমবঙ্গ সরকারের মোট বকেয়া ঋণের পরিমাণ এবং এই ঋণগুলি পশ্চিমবঙ্গ সরকার কার কাছ থেকে নিয়েছে, বা কে বা কারা পশ্চিমবঙ্গ সরকারকে এই ঋণগুলি দিয়েছে। তো দেখুন, 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর মধ্যে প্রথমেই এই নাম্বারে দেখুন রয়েছে ইন্টারনাল ডেপ্ট নেই, ডাব্লিউবিআই ডিএফসি নেই, মার্কেট লোন রয়েছে। একদম শেষে দেখুন 2026-27 6,33,657 কোটি টাকা। এই মার্কেট লোন বলতে আমাদের দেশের এবং রাজ্যের যে অর্থনৈতিক সংস্থাগুলো রয়েছে সেগুলোকে বোঝায়, যেমন ব্যাংক, বীমা সংস্থা বা এলআইসি, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি। এই অর্থনৈতিক সংস্থাগুলি থেকে পশ্চিমবঙ্গ সরকার ঋণ আদায় করেছে, এবং আদার্স কিছু ঋণ রয়েছে যা 10,361 কোটি টাকা। তারপর বি নম্বরে রয়েছে লোনস অ্যান্ড অ্যাডভান্স ফ্রম জিওআই। জিওআই বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার 56,766 কোটি টাকা ঋণ নিয়েছে। সি নম্বরে রয়েছে এনএসএসএফ লোন, অর্থাৎ ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড। এর মধ্যে পড়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি। এবং ডাকঘরের যে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার ঋণ আদায় করে থাকে। রাজ্য সরকার সরাসরি বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারে না বা নিতে পারে না, যদি না কেন্দ্র সরকার চায়। কেন্দ্র সরকার যদি চায়, তাহলে কেন্দ্র সরকার ঋণ নিয়ে সেই ঋণটা রাজ্য সরকারকে দিতে পারে, কিন্তু রাজ্য সরকার সরাসরি বৈদেশিক ঋণ নিতে পারে না। অর্থাৎ মার্কেট লোনটাই হচ্ছে সব থেকে বেশি। তারপর ডি নম্বরে রয়েছে পিএফ রিজার্ভ ফান্ড অ্যান্ড ডিপোজিটস। পিএফ বলতে প্রভিডেন্ট ফান্ডকে বোঝানো হচ্ছে, যা রয়েছে 96,143 কোটি টাকা। তার টোটাল আউটস্ট্যান্ডিং লিয়াবিলিটিস 8,15,891 কোটি টাকা 2026-27 অর্থবর্ষে। তাহলে আমাদের দেশের যে অঙ্গরাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গ শুদ্ধ, সেই রাজ্যগুলি মূলত দেশের ভিতরের যে অর্থনৈতিক সংস্থা রয়েছে সেগুলো থেকেই ঋণ আদায় করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, কেমন করে ঋণ আদায় করে? রাজ্য সরকারের যখন ঋণের প্রয়োজন হয়, তখন রাজ্য সরকার আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যায়। তখন রিজার্ভ ব্যাঙ্ক নিলামের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক সংস্থাকে ডাকে, এবং সেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের পরিবর্তে সেই সংস্থাগুলি রাজ্য সরকারকে ঋণ দিয়ে থাকে। সেই ঋণের মধ্যস্থতা করে থাকে আরবিআই। অর্থাৎ আমাদের রাজ্য সরকার আমাদের দেশের বা আমাদের রাজ্যের জনগণের কাছেই ঋণগ্রস্ত। কারণ যত ব্যাংক আছে বা বীমা সংস্থা আছে বা মিউচুয়াল ফান্ড আছে, সেখানে দেশের জনগণই টাকা রাখছে, এবং সেইটাকেই রাজ্য সরকার ঋণ হিসেবে গ্রহণ করছে। এবার চলুন দেখে নেই কেন্দ্রীয় সরকারের মোট বকেয়া ঋণের পরিমাণ এবং সেই ঋণগুলি কেন্দ্র সরকার কোথা থেকে নিয়েছে। বন্ধুরা, কেন্দ্র সরকারের মোট বকেয়া ঋণের পরিমাণ 214,82,050 কোটি টাকা। এর মধ্যে ইন্টারনাল ডেপ্ট অ্যান্ড আদার লিয়াবিলিটিস, মানে দেশের অভ্যন্তরে বা ভিতরে ঋণ রয়েছে 207,70,868 কোটি টাকা 26-27 অর্থবর্ষে। 2026-এর 31শে মার্চ থেকে 2027-এর 31শে মার্চ পর্যন্ত এই ঋণটা হবে। এবং এক্সটার্নাল ডেপ্ট বা বৈদেশিক ঋণ রয়েছে 7,11,182 কোটি টাকা। এটা 31শে মার্চ 2027 আস্তে আস্তে এই ঋণটা হবে। তো টোটাল দাঁড়াচ্ছে 214,82,050 কোটি টাকা। আমাদের রাজ্য সরকারগুলি বৈদেশিক ঋণ নিতে পারে না, এবং কেন্দ্র সরকার বৈদেশিক ঋণ নিতে পারে। অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে রাজ্য সরকারের যা নিয়ম, যে নিয়ম মেনে রাজ্য সরকার অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে থাকে, কেন্দ্র সরকারও
প্রায় সেই নিয়মের মাধ্যমেই অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে থাকে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে অর্থ দপ্তর আছে, সেই দপ্তর বৈদেশিক ঋণের কার্যকলাপ সম্পন্ন করে থাকে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে মূলত ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিভিন্ন এজেন্সিস এবং বিভিন্ন রাষ্ট্র সরাসরিও কোনো রাষ্ট্রকে ঋণ দিতে পারে। কোনো দেশের অভ্যন্তরীণ ঋণ যত বেশি হোক না কেন, তার সুদ এবং মূলধন যদি সঠিক সময় মতো শোধ করতে পারে, তাহলে সেই দেশ কখনোই দেউলিয়া হয় না, বা অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে কোনো দেশের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু যখন বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যায়, তখন কোনো দেশের দেউলিয়া হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। পৃথিবীর প্রত্যেকটি দেশই ঋণগ্রস্ত তাদের দেশের নিজ দেশের অর্থনৈতিক সংস্থাগুলির উপর, এবং পরোক্ষভাবে দেশের জনগণের কাছেই দেশের সরকার বা রাজ্যের সরকার ঋণগ্রস্ত হয়ে আছে। আশা করি পুরো বিশ্বই ঋণী এবং ঋণদাতাকে তার উত্তর আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।